हम तुम कितने पास कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। খুব সুন্দর, অসাধারণ একটা গান। অসাধারণ একটা গান শুনে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম। আজকে আমাদের দেশের সময়ের গল্প গানের আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সোহিনী সোহা। চলুন ওনার সাথে আপনাদের পরিচয় করাবো। নমস্কার। নমস্কার। কেমন আছেন? গরমে একটু আর কি কাহিল, আদারওয়াইজ ঠিক আছে। মানে এসিতে থাকলে ঠিক আছে, বাইরে বেরোলে একটু কষ্ট। আচ্ছা, গানের জগতে আসা কিভাবে, এটা প্রথমেই জানতে চাইবো। গানের জগতে আসা বলতে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই গান বাজনার মধ্যেই বড় হয়েছি। বাড়িতে আমাদের সবসময় গান, নাটক, নাচ এসবে ছিল। তো ছোটবেলা থেকে এগুলো দেখেছি, ইন্টারেস্ট তখন থেকেই। প্রফেশনালি আসাটা খুব বেশি দিন নয়। প্রফেশনালি আমি কাজ করছি এই ধরো 5-6 বছর, মানে একদম ফুল ফ্লেজেড প্রফেশনালি। তার আগে গান শিখেছি, গান করেছি, মানে শখে আর কি। আমি যে সবসময় খুব দৌড়ঝাঁপ করে শেখা গান এগুলো কখনোই করিনি। ঘরেই নিজের মতো গান করতাম। আমার যিনি শিক্ষা গুরু আর কি সঙ্গীতে, মনীষা ঘোষ, তো ওনার কাছেই শিখেছি। এইভাবেই আর কি। মানে আমি কখনো ডিসাইড করিনি যে গানটাকে প্রফেশন করব, কিন্তু ওই আর কি ঠাকুরের ইচ্ছে তো হয়ে গেছে। তারপরে ভাবনা কখন এলো যে মানে গানটাকে নিয়ে এগোবেন? এটা না মানে অ্যাকচুয়ালি সবাই আমাকে বলতো যে তুই কেন গান নিয়ে ভাবছিস না, গান ভালো গাস, এইগুলো হতো। কিন্তু আমি কখনোই এইভাবে, মানে আমি স্কুলে পড়িয়েছি, পড়াশোনা নিয়ে থাকতাম এগুলো। তো তারপরে হঠাৎ করেই না মানে ইউটিউব চ্যানেলটা আর কি ক্রিয়েট হয়। তো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে আমি যখন গান আপলোড করি, তো দেখলাম প্রচুর মানুষ সেটাকে ভালোবাসছে, বলতে নেই মানে প্রচুর ফলোয়ার্স। তো তারপরে তখন আমি ভাবলাম যে না, এত যখন মানুষ গানটাকে ভালোবাসছে তাহলে এটাকে নজর দিয়ে এটার উপরে করি। এবং তারপর থেকে ধীরে ধীরে গান আপলোড করা এবং আমার বেশ কয়েকটা গান প্রচুর ভিউজ পেয়েছে। তারপরে আর কি এই শোজ করা, এগুলো মানে ওখান থেকেই যোগাযোগ, ইউটিউব থেকেই মানুষ চিনেছে আমাকে, সোশ্যাল মিডিয়া থেকেই আমাকে মানুষ আর কি চিনেছে এবং আমাকে ডাকে গান গাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ার কথা যখন আসলো এই প্রসঙ্গেই বলি যে আগে নববর্ষ, ইংরেজি নববর্ষ, ঈদ, ভালোবাসার দিন বা দুর্গাপুজো, বিভিন্ন উৎসব ঘিরে একটা গান আসতো এবং আমরা সবাই ওয়েট করে থাকতাম যে ওই ডেটটাতে, ওই সময়টাতে গান আসবে। তবে এখন তো বিভিন্ন সময়ে গান আসছে বিভিন্ন প্ল্যাটফর্মে। তো কি মনে হয় যে গান কি কোথাও হারিয়ে যাচ্ছে, এটা কি মনে হয়? দেখো, গান তো প্রচুর রিলিজ হচ্ছে, প্রচুর গান হচ্ছে, প্রচুর মানুষ এখন বলতে গেলে শিল্পী অনেক বেশি। সোশ্যাল মিডিয়াতে মানুষ নিজের মতো করে গান গাইতে পারছে, সবসময় আপলোড করছে, তো সেখান থেকে প্রচুর শিল্পী উঠেও আসছে। গান হারিয়ে যাচ্ছে না, কিন্তু আমি যেটা বলবো যে মানুষের গান শোনার ধৈর্য অনেক কমে গেছে। কারণ আগে আমরা একটা গান 4 মিনিট 5 মিনিটের গান আমরা শুনতাম এবং চাইতাম যে যেন আরো একটু যেন গানের অংশটা বেশি হলে ভালো হতো, কিন্তু এখন ঠিক সেটা উল্টো হয়ে গেছে। মানুষ গান যতটা কম হয়, মানে একটা হয় না যে কি লাইন, গানের কি লাইন, যেটা মানে চাবি আর কি লাইন, তো সেইটাকেই মানুষ চাইছে এবং সেটাই কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে কি হচ্ছে রিল গানগুলো ভাইরাল হচ্ছে। রিলে যে গানগুলো রয়েছে, যে অংশটা কয়েক সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ডস বা ম্যাক্সিমাম 1 মিনিট, তো সেই জায়গা থেকে ওই অংশটুকুকেই মানুষ জানছে। বাকি গানের মুখরা, অন্তরা, সঞ্চারী কি আছে মানুষ কিচ্ছু জানে না। এমনকি যে অংশটাতে মানুষ কেউ অ্যাক্টিং করছে, কেউ নাচছে বা কেউ লিপ সিঙ্গিং করছে, কিন্তু তাকে যদি পুরো গানটা দিয়ে দেওয়া হয়, সে জানবেই না যে সেই গানের অংশ এটা।
তো সেই জায়গা থেকে আমি বলবো যে গান তো অবশ্যই একটা, তো মানে পুরো গান শোনার ধৈর্য মানুষের কমে গেছে, কাজে গানের বিচার যেটা হয় ভালো গান খারাপ গান সেটা হচ্ছে না। ওই একটা রিদিম পেলে যেটা রিলে ভাইরাল হচ্ছে, এমনকি এটাও হয় যে আমার যে ব্যক্তিগতভাবে সেই গানটা ভালো লাগছে বলে আমি পারফর্ম করছি তা নয়, যেটা ট্রেন্ডি, যেটা করলে আমার কন্টেন্ট ভিউ পাবে সেই গানটাতে আমরা রিল বানাচ্ছি, তো এইভাবেই গানগুলো ভাইরাল হচ্ছে। এখন গান ভালোবেসে মানুষ কতটা গানকে তুলে নিয়ে আসছে এটা সত্যি এখন খুব কনফিউজিং। কোন ধরনের গান সব থেকে গাইতে বেশি ভালো লাগে? আমি তো জেনারেলি মেলোডি পছন্দ করি, শুনতেও পছন্দ করি, গাইতেও পছন্দ করি, কিন্তু যেহেতু লাইভ শোজ এক্ষেত্রে অডিয়েন্সের কথা ভেবে সব রকম গান গাইতে হয়, তো সব রকম গানই আমি গাই, তবে ব্যক্তিগতভাবে মেলোডিটা গাইতেই আমার বেশি ভালো লাগে। লাইভ শো করা হয়, প্রথম দিকে যখন স্টেজ পারফরমেন্স করেছিলেন, তো সেরকম সেই সময়ের যদি একটা কোনো গান আমরা একবার শুনি। হ্যাঁ, একদমই এটা ঠিক বলেছো। 5 বছর আগে আমি যে গানগুলো গাইতাম শোতে, এখন সেগুলো অনেক কমে এসছে, কারণ বুঝেছি যে সেই গানগুলো না, মানে ওটা একটা ঘরানা, মানে একটু শান্ত শান্ত একটু এই টাইপের গান। তো এখন সেটা জনারটাকে আমি অনেকটাই চেঞ্জ করেছি, সেটা পাবলিকের কথা ভেবেই, অডিয়েন্সের কথা ভেবেই। তো সেই সময় আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, 2-3-4টে তো রবীন্দ্রসঙ্গীত গাইতামই, তার সঙ্গে কিছু এরকম মানে বাংলা একদম পুরনো আধুনিক গান যেগুলো হয়, খুব শান্তশিষ্ট গোছের গান, সেগুলো গাইতাম। সেরকম গান আমার যে গানটা ইউটিউবে প্রচন্ড পপুলার, যেটা থেকে আমি মানুষের কাছে সব থেকে বেশি পরিচিত হয়েছি, সেই গানটা গাইতাম। তো আমার এখন মনে আছে একটা ঘটনা, ছোট্ট একটা ইনসিডেন্ট, একটা জায়গায় গাইতে গেছি, তো সেখানে যারা আমাকে ইনভাইট করেছিল তারা আমাকে বলেছিল ওই গানটা অবশ্যই গাইতে হবে। তো তাদের কথা মতো বাধ্যমের মতো ওই গানটা গেয়েছিলাম। অডিয়েন্স থেকে বলেছিল এই সব গান শুনবো না। তো সেদিনকে আমি বুঝেছিলাম যে বোধহয়, অবশ্য সেটাও না, অনেক জায়গায় সেই গানটাই অনেক ভালোবেসেছে লোকে, কিন্তু এখন আমি ওই গানটা গাওয়ার আগে না আমার একটু ভয় ভয় হয়, গানটা শুনবে তো জিজ্ঞেস করে নি আমি গানটা গাইবো, তো যখন বলে কি হ্যাঁ গাও তখন গাই, এরকম আর কি। তো ওই গানটা ছিল। তো এই প্রসঙ্গ যখন উঠলো, তাহলে আমরা সেই গানটাই একবার শুনি। হ্যাঁ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতের ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। খুব সুন্দর। তো এই গানগুলো অ্যাকচুয়ালি মানে খুব তো ইমোশনাল, একটা শান্তভাবে শোনা বোঝা কথা প্রধান গান। তো লাইভ শোতে এই গানগুলো গাওয়াগুলো একটু চাপ হয়। হ্যাঁ, একদমই। সবাই তো আনন্দের মুডে থাকে, নাচানাচি, তো ওই আর কি। তবে সুযোগ পেলে গাই, যদি বুঝি যে সেখানে শোনার মতো লোক আছে তো গাই। এখন তো লাইভ পারফরমেন্স করা হয় বা সোশ্যাল মিডিয়াতেও, তো তখন এই গানটার কেমন রেসপন্স পাওয়া যায় এখন? কোন গানটা যেটা গাইলাম? হ্যাঁ, ওই তো বললাম যে যদি সেরকম বুঝি অডিয়েন্স যারা এই ধরনের গান শুনতে পছন্দ করে, বা যেখানে আমি দেখি একটু রবীন্দ্রসঙ্গীতের রিকোয়েস্ট বেশি আসছে, সেই জায়গাগুলোতে এই গানগুলো গাই। কিন্তু যেখানেই দেখি যে একটু ইয়াং ক্রাউড বেশি, আসলে ইয়াং জেনারেশনের জন্য দিস ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সং, তো সেখানে আমি খুব একটা গাই না, কারণ বেকার ওদেরকে ডিপ্রেস করতে লাভ নেই, মানে আনন্দ করতে এসছে তো আনন্দের গান গাওয়াই ভালো। একদমই। আচ্ছা, সময় পরিবর্তন হচ্ছে, এখন মানুষের গান শোনা দেখা দুটোই হচ্ছে একসঙ্গে। আগে সিডি, ক্যাসেট, টেপ রেকর্ডারে গান বেরোতো এবং সেটাই আমরা শুনতাম, তবে এখন ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে গান বেরোচ্ছে। তো কি মনে হয় কি যে গান শোনার থেকে কি দেখাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে নাকি? কি মনে হয়? হ্যাঁ, গান তো এখন শোনে না মানুষ, গান দেখে। তো গানের সাথে অবশ্যই একটা মানানসই ভিডিও থাকতে হবে। এবার সেই ভিডিওস নানা ধরনের হয়, কেউ শুধু বসে গান গাইছে, কেউ তার সাথে একটা স্টোরি লাইন একটা সেট করে একটা ভিডিও করছে, একটা শর্ট ফিল্মের মতো, বা কেউ কোনো ভালো লোকেশনে গিয়ে ভালো ব্যাকগ্রাউন্ড ভালো এ দিয়ে ভিডিও করছে। তো ডেফিনেটলি একটা গানের সাথে এখন এটা ট্রেন্ড হয়ে গেছে, এটাকে অস্বীকার করলে চলবে না। এখন যদি কেউ মনে করে যে না আমি ভিডিও করবো না, শুধু গান গাইবো, তো দ্যাট উইল বি বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, তো সেই জন্য গান দেখা শোনা দুটোই এখন ইম্পর্টেন্ট।
তো এরকমও হয় যে গানটা দেখে ভালো লেগেছে বলে সেই গানটা মানে শুধু ভিডিও কন্টেন্টের জন্য গানটা পপুলার হয়েছে, না পপুলার হয়েছে, আচ্ছা, হয়তো গানটা শুধু থাকলে হয়তো হতো না, ভিডিওর জন্য হয়েছে, এরকম হয়েছে। এটা নিয়ে অনেক বিগ বাজেটের তো কাজও হচ্ছে, প্রচুর প্রচুর কোটি কোটি টাকা লোকে খরচা করে ভিডিওর জন্য। তো গানের জগৎ নিয়ে কোনো কি আক্ষেপ আছে? আক্ষেপ বলতে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখনকার যে যুগ পড়েছে, রিয়েলিটি শোজকে প্রচন্ড রকম প্রাধান্য দেওয়া হয় এবং রিয়েলিটি শোজে থেকে প্রত্যেক বছর প্রচুর আর্টিস্ট বেরোচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু আমি বা আমার মতন অনেকেই আছে, আমার বন্ধু বান্ধব যারা রিয়েলিটি শো থেকে আসেনি, তাদেরকে একটা কোনো না কোনো জায়গায় শোজের ক্ষেত্রে একবার হলেও শুনতে হয় যে আপনি তো রিয়েলিটি শো এর থেকে নন। তো তার মানে মুখের ওপর বলে না, কিন্তু কোথাও না কোথাও তারা বোঝায় যে রিয়েলিটি শো এর থেকে যখন নন, তো আপনার মানে লেভেলটা একটু কম আর কি। হ্যাঁ, তো এই জায়গাগুলো খুব হার্ট করে যে হয়তো রিয়েলিটি শো এর থেকে যারা বেরোচ্ছে, আমি কাউকে বলছি না যে তারা সবাই অবশ্যই ভালো গায়, সেই জন্যই হয়তো তারা সেই মঞ্চের জায়গা পাচ্ছে, কিন্তু রিয়েলিটি শোতে কেউ যায়নি বলেই যে তারা তার মতো বা তার থেকে ভালো গাইতে পারবে না বা তার থেকে ভালো শিল্পী হওয়ার যোগ্যতা নেই, এটা যারা ভাবে তারা খুব ভুল ভাবে। তো এটাকে আমি সমর্থন করি না। আর রিয়েলিটি শোতে যাওয়াটাই কিন্তু আলটিমেট গোল নয়। রিয়েলিটি শোতে গেলে হয়তো রাতারাতি লোকে ফেম পেয়ে যায়, একদমই সঠিক কথা, কিন্তু যদি কেউ ভালো গায় বা তার ট্যালেন্ট থাকে বা তার যদি সেই কনফিডেন্সটা থাকে, তাহলে মানুষ তাকে একদিন না একদিন ঠিক চিনবে। একদমই এটা আমি মনে করি। আচ্ছা, প্রত্যেক মানুষের জীবনে একজন করে কেউ আইডিয়াল থাকে, তা আপনারও নিশ্চয়ই আছে। হ্যাঁ, আছে তো। আমার একজন নয়, আমার অনেকজন আছে। আমি ভীষণভাবে মানে শানুজির ভক্ত, আলকাজির ভক্ত। আমি ছোটবেলা থেকে ওনাদের গান শুনে মানে ইন্সপায়ার্ড। আরেকজনের গান, সেটা আমাকে ভীষণভাবে মানে আমি ওই ধরনের গান গাই না, মানে আমি একেবারে তো রাগাশ্রয়ী গান গাই না। কৌশিকী চক্রবর্তীর গান আমার অসম্ভব ভালো লাগে। ওনাকে আমি মানে কি বলবো, আমি ওনার ছাত্রী নই বা কখনো ওনার সঙ্গে আমার পার্সোনালি দেখা হয়নি, কিন্তু মানে আমি ওনার গাওয়া বা ওনার যে কন্টেন্টস গুলো আছে সেগুলো থেকে প্রচুর কিছু শিখেছি, মানে আমার গানে যতটুকু দরকার। তো ওনাকে আমি ভীষণ করে। আর তাছাড়া তো বহু শিল্পী আছে, মানে কে স্যারের আমি প্রচন্ড ভক্ত। কে স্যার যখন চলে গেলেন সেই সময় আমি লিটারালি আমার মনে হচ্ছিল নিজের কেউ চলে গেছে, তো আমি খুব কেঁদেছিলাম। ওনার গান আমি প্রত্যেক দিন আমি ওনার গান শুনি। আর ওনার গান শুনলে আমার দুঃখ আনন্দ সবকিছু হয়। মানে ওনার গাওয়াটাকে আমি ভীষণ ফলো করি, কে স্যারের গাওয়াটাকে। ওনার গায়কিটা আমাকে প্রচন্ড ইন্সপায়ার করে। আর তাছাড়া তো প্রচুর শিল্পী রয়েছে, কারোর কোনো একটা গান, যেরকম শুভমিতাদির গান আমার ভীষণ ভালো লাগে, দিদির গান আমি ছোটবেলা থেকে শুনছি। তো এরকম প্রচুর শিল্পী আছে। তাহলে আমরা কে স্যারের যদি একটা কোনো গান শুনি। হ্যাঁ, কে স্যারের তো অনেক গানই আমি গাই। ওনার একটা মেডলিও করা আছে আমার, আর সেটা খুব ভালো রেসপন্স পেয়েছিল এবং ওই গানটা শুনে আমার অনেক শোজ আসে। তো সেখান থেকে একটা গান শোনাচ্ছি, কে স্যারের প্রচন্ড পপুলার একটা গান, মানে এই গানটা জানে না এরকম লোক নেই। जरा से दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूं तुझको मेरी जान बेपनाह, फिदा हो तुझ पे मेरी जान बेपनाह, वाह हो हाँ वाह हो हाँ वाह हो সত্যি এটা খুব মানে জনপ্রিয় গান, আর এই গানটা জানে না এমন কেউ নেই। হ্যাঁ, সত্যি বলছিলাম যে কে স্যার যেরকম ওনার আমি খুব ভক্ত, আরেকজন আছেন সেটা হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর গান ওনার ওরকমই, মানে ওর গানও আমি মানে প্রচুর শুনি এবং প্রচুর গাই, শোজও গাই। তো অরিজিৎ সিং এর নামটা যখনই নিই তখন একটা অদ্ভুত একটা মানে এরকম যেরকম ঝড় ওঠে ওরকম ফস করে একটা এরকম সবার চিৎকার একসাথে, ভীষণ ভাল লাগে ওটা। তাহলে অরিজিৎ সিং এর একটা গান শুনি আমরা সেরকমই। আচ্ছা, অরিজিৎ সিং এর প্রচুর গান, মানে গানের তো কোনো শেষ নেই গানের। তো এই রিসেন্টলি আমি ওর একটা গান গেয়েছিলাম,
मुझको इतना बताए कोई, कैसे तुझसे दिल ना लगाए कोई, रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली थी जोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं, केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रैन सारी तेरी खैर मनाऊं। অসাধারণ, খুব সুন্দর। এখন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার তারা সঙ্গীত জগতে আসছেন, তাদের ট্যালেন্ট প্রকাশ করছেন এবং বিভিন্ন মাধ্যমে, সমাজ মাধ্যমে, টেলিভিশন, রেডিও সব জায়গাতে তাদেরকে নিয়ে বিভিন্ন লেখালেখি বা বিভিন্ন আলোচনা করা হচ্ছে, শুভেচ্ছা প্রদান করা হচ্ছে। তো এটাকে কি পজিটিভ ভাবে নিচ্ছেন না কি মনে হয় এটা নিয়ে? ডেফিনেটলি এখন তো মানুষের কাছে অপশন প্রচুর, আর মানুষ নিজেকে মানে যেটা এক্সপোজার আমরা বলি, এক্সিকিউট করা নিজেকে, সেটা মানুষ অনেক পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মানুষ যখন কোথাও সুযোগ পাচ্ছে না, তখন অ্যাটলিস্ট মানুষ নিজের একটা ফেসবুক পেজ বানিয়ে সেখানে তো তার কন্টেন্টগুলো দিতে পারছে। তো সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষ দেখছে, এবং সেখান থেকে যদি কাউকে মনে হয় যে হ্যাঁ একে কাজে লাগানো যেতে পারে, তো সেখান থেকে কাজে লাগানো হচ্ছে। তো ইটস গুড, মানে এইভাবে প্রচুর মানুষ কাজ করছে। হ্যাঁ, এইভাবে তো কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের ইচ্ছে মতো করে গান আপলোড গাইছে। তো এটাতে কি মনে হচ্ছে যে গান কোথাও অনেকটা সস্তা হয়ে যাচ্ছে? দেখো, গান সস্তা কেন হবে? গান আগেকার দিনে মানুষের কাছে ছিল না, উপায় ছিল না, এখন উপায় আছে। তো সব দিক থেকেই তো আমরা উন্নত হচ্ছি, তাই না? আগেও তো মানে যখন গাড়ি আবিষ্কার হয়নি, মানুষ কাঠের চাকা বানিয়ে ঘুরতো। এখন গাড়ি আবিষ্কার হয়েছে, গাড়িরও নানা রকম উন্নতি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কেন হবে না? আর এটা তো ভালো ব্যাপার যে মানুষ সব সময়, যে প্রচুর মানুষের ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, সবাই তো সব জায়গায় সুযোগ পাচ্ছে না, তাহলে সে তো অ্যাটলিস্ট তার ট্যালেন্টটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা প্রচুর মেয়ে বা ছেলেদের গান শুনি যারা অসাধারণ গায়, কিন্তু তারা হয়তো সেই যোগ্য জায়গাটা পাচ্ছে না। কিন্তু কে বলতে পারে আজ পাচ্ছে না, কাল তো পেতেই পারে, তাই না? কারোর তো মনে হতেই পারে যে ওকে দিয়ে গানটা গাওয়াবো। সো ইটস লাইক দ্যাট। এটা ভালো, আমি তো পজিটিভ ভাবেই নিই জিনিসটাকে। একদমই। আচ্ছা, গানের জগতে কি মনে হয় যে লবি চলে? এটা কি? দেখো, লবি তো সব জায়গায় চলে, মানে যে কোনো ফিল্ডে চলে, গানের জগতেও আছে, সব জায়গাতেই আছে। এটা কিন্তু খুব সহজ একটা নয়, সহজ পথ নয়, খুবই কঠিন। এখানে ডেফিনেটলি তোমার ট্যালেন্ট থাকতে হবে, ট্যালেন্টের সাথে সাথে মানে এক্সট্রা অর্ডিনারিলি তোমাকে কিছু করতে হবে। অনেক কিছু কাজ করে, মানে গান গাওয়ার সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলা, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কাজটা আমি করছি সেই কাজটাকে বোঝা। তো প্রচুর ছেলেমেয়েরা আছে যারা গান করছে, কিন্তু গানটাকে কতটা বুঝতে পারছে সেটা কিন্তু ডাউট আছে। গান শুনে অনেকের গলাতেই সুর থাকে, গেয়ে দেয়, কিন্তু একটা গানকে বুঝে মাথা লাগিয়ে গান গাওয়া আর একটা গানকে এখান থেকে গান গাওয়া, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো টেকনিক্যালি অনেকে গান গায়, কিন্তু অনেকেই আছে টেকনিক্যাল কাজকর্মের সাথে এই জায়গাটা লাগায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনকার ছেলেমেয়েরা প্রেমে বিচ্ছেদ হলে ডিপ্রেশনে চলে যায়, তো কিন্তু তাছাড়াও তো জীবনে আরো অনেক কিছু আছে, তো এটা নিয়ে কি বলবেন? দেখো, প্রেম ইজ টোটালি ডিফারেন্ট সেগমেন্ট। বাকি জিনিস সবকিছুর মধ্যে চলে, কিন্তু এটা হচ্ছে একটা ইমোশনাল বন্ড, একটা মেন্টাল বন্ড, একটা মানে অ্যাটাচমেন্ট। তো যদি সত্যি আজকালকার দিনে, যদিও আমি বলবো অ্যাটাচমেন্ট মানুষের অনেক কমে গেছে, এখন সবাই খুব ক্যালকুলেটিভ, তবুও তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে যারা অ্যাটাচমেন্টে বিশ্বাস করে এবং অ্যাটাচড হয়ে যায়, যারা খুব ইমোশনাল হয়। আর বিশেষ করে আর্টিস্ট যারা হয়, সে যে কোনো নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী বা পেইন্টার, হুএভার, বা যারা অ্যাক্টিং করে, সবাই খুব ইমোশনাল হয়। আমি নিজেও ভীষণ ইমোশনাল। সেই যে ইয়েটা হয়, পার্টিশনটা যেটা বলছো, মানে পার্ট হয়ে যায় একজনের থেকে, সেই যে ডিপ্রেশনটা কিন্তু কোনো কিছু দিয়েই কম্পেনসেট করা যায় না।
কারণ প্রত্যেকেই চায়, দেখো এত ভাঙা আজকালকার দিনে তো সম্পর্ক মানে মুড়ি মুড়কির মতো ভাঙছে, কিন্তু তবুও একটা দুটো তিনটে সম্পর্ক ভাঙার পরেও কিন্তু মানুষ আরেকটা সম্পর্কে যেতে চায়। কারণ এই জায়গায় একটা মেন্টাল পিস থাকে, একটা নিজের মানুষ যে স্পেশালি আমাকে কেয়ার করবে, আমাকে সে নানা রকম ভাবে গাইড করবে। আর এটা না সবাই হতেও ভালোবাসে, যে আমিও করব আমিও হব। সো এটা না বাবা মা ভাই বোন বা বন্ধু এই জিনিসটা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়া যায় না। তো সেই জন্যই মানুষ এতটা, ধরো কারোর সঙ্গে 2-3 বছর বা কারোর আরো বেশি 5-6 বছরের একটা কানেকশন অ্যাটাচমেন্ট সেটা ভেঙে গেল, তো এটা পুরোপুরি একটা অভ্যেস। তো সেটা ভেঙে গেলে ওই জন্য মানুষ এতটা ভেঙে পড়ে। বাবা মায়ের সঙ্গে আমাদের ঝগড়া হয়, ভাই বোনদের সাথে ঝগড়া হয়, কিন্তু সেই সম্পর্কটা হাজার ঝগড়াঝাটি হলেও কিন্তু সেটা কোনোভাবে আলাদা হবে না। আমরা জানি আফটার আ সার্টেন টাইম সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, বা সেটা ভাঙার কোনো পদ্ধতিও নেই কিন্তু। কিন্তু মনের মানুষ বা বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক সেটা কিন্তু ভেঙে যাওয়ার একটা জায়গা থাকে, যে আর যদি আমার উপর অসন্তুষ্ট হয় বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে যাবে, বা বিয়ে হলে ডিভোর্স হয়ে যাবে। তো ডিভোর্স হওয়ার পদ্ধতি আছে, একটা সম্পর্কের পদ্ধতি যখন বানিয়ে দিয়েছে, তাহলে সেটা সেই জন্যই মানুষ এতটা ডিপ্রেসড হয়। সো ইটস লাইক দ্যাট। কারণ অন্য সম্পর্ক তো আর ভাঙবে না, 5 বছর পর হলেও বাবা মার ঠিক ফিরে আসবে, বা আমি ফিরে যাবো, ভাই বোন আবার ভাই বোনই থাকবে, সম্পর্কটাকে কাটা যাবে না। আর এই অ্যাটাচমেন্টটা, এটা কি বলবো, এটা তো ঈশ্বরের ক্রিয়েশন না, এই অ্যাটাচমেন্ট সারা জীবন থাকবে। বিয়ে কনসেপ্টটা আমি বলতে পারছি না কতদিন থাকবে, আমার কোথাও না কোথাও মনে হয় যে একটা টাইমের পর বোধহয় বিয়ে কনসেপ্টটা উঠে যাবে। কারণ এত বিয়ে ভাঙছে, আর বিয়ে ভাঙতে এত সমস্যা, তো মানুষ এরপরে বলবো বাবা বিয়ে করবো না, থাকবো। ভালোবাসা তো, ব্যাপারটা তো ভালোবাসা তো, ঠিক আছে বিয়ে করলে বরং ভালোবাসা বলে যায়। সিরিয়াসলি। আচ্ছা, আমরা প্রেম সম্পর্ক ভালোবাসা এগুলো নিয়ে কথা বললাম, তা আপনি কি প্রেমে পড়েছেন? হ্যাঁ, বহুবার, কিন্তু সব প্রেম তো আর প্রকাশ পায় না। আমি প্রচন্ড না মানে কি বলবো, সুন্দরের পূজারি। সুন্দর মেয়ে দেখলেও আমার ভালো লাগে, সেটা নিয়ে আমার বন্ধু বান্ধবরা ইয়ার্কি মারে, তুই মেয়ে দেখলে এরকম করিস কেন। কিন্তু অ্যাকচুয়ালি একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আমি তাকিয়ে দেখে কি সুন্দর লাগছে মেয়েটাকে, তো সেরকম একটা সুন্দর ছেলে দেখলে ওই সেই ক্ষণিকের সময়ের জন্য আমার ভালো লাগলো, কিন্তু সেটা আর কিছু না, মানে তাকে নিয়ে হয়তো বাড়ি গিয়ে আর ভাববো না কিছু সময়, কিন্তু সেই সময় বাহ কি সুন্দর ছেলেটা, বাহ ভালো তো বেশ। এই সব সময় যে আমি তাকে নিয়ে বিশাল কিছু ভাবছি তা নয়, বা সেটাও কিন্তু ক্ষণিকের একটা ভালো লাগা। কিন্তু সেইভাবে প্রেম যদি বলো, সেই সিরিয়াস মানে সম্পর্ক ডেফিনেটলি তো হয়েইছে, ভেঙেওছে, আমিও ডিপ্রেসড হয়েছি। তবে এই মুহূর্তে আমি একেবারেই ডিপ্রেস নই, এই মুহূর্তে আমি একদম একা সিঙ্গেল। আর আমি বুঝে গেছি যে মানুষ আজকাল প্রচন্ড whimsical, মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, অনেকে আমার প্রতি, আমি বুঝি আমার প্রতি আকৃষ্ট হয়, আমাকে হয়তো তারা মনে মনে খুবই পছন্দ করে, কিন্তু আমি জানি যে এই পছন্দটাই 1 বছর 1.5 বছর পরে গিয়ে উল্টে যাবে। তো সেই ধাক্কাটা আমি আর খেতে চাই না, সেই জন্য আমি একটা ডিস্টেন্স মেনটেন করে সবার সাথে চলি। সম্পর্কের ভাঙা গড়া নিয়ে আমাদের মধ্যে এত কথা হলো, তো আমার মনে হয় এটা নিয়ে যদি এই টপিকটা নিয়ে যদি একটা কোনো গান আমাদের শোনান। হ্যাঁ, সে তো প্রচুর গান আছে, ম্যাক্সিমাম গানই তো নয় বিরহের গান নয় প্রেমের গান। তো সেক্ষেত্রেও সেই কেকে স্যারকেই মনে পড়ে, আমার খুব একটা পছন্দের গান। चंद लम्हात के वास्ते ही सही मुस्कुरा कर मिली थी मुझे जिंदगी, चंद लम्हात के वास्ते ही सही मुस्कुरा कर मिली थी मुझे जिंदगी, तेरे आगोश में दिन थे मेरे कटे, तेरे बाहों में थी मेरी रातें कटे, ओह आज भी जब वो पल मुझको याद आते हैं, दिल से सारे गमों को भुला जाते हैं, दर्द में भी ये लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं, बीते लम्हे। দারুণ দারুণ, খুব সুন্দর। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা গান শিখছে এখন নতুন করে, তো তাদেরকে কি বার্তা দেবেন? দেখো, আমি সবসময় এইটার পক্ষপাতী যে গান জানো,
মন থেকে ভালোবেসে গাওয়া হয়। গান তো শেখার তো কোনো শেষ নেই, টেকনিক্যাল জিনিসপত্র, অনেক রকম জিনিসপত্র থাকে গানের ক্ষেত্রে। যারা রাগাশ্রয়ী গান করে, যারা কমার্শিয়াল গান করে, তাদের অনেক কিছু শেখার থাকে, কিন্তু সবার ওপর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গানটা যেন আমি আনন্দে গাইতে পারি এবং গানটা গাইতে যাতে আমার কষ্ট না হয়। প্রত্যেকটা মানুষের ভগবান প্রদত্ত এক একটা করে কণ্ঠ হয়, তো সব কণ্ঠই কিন্তু সব গানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো এমনটা নয় যে দুনিয়ায় যত গান আছে সব গাইতে হবে। যে গানটা তোমার গলায় শ্রুতিমধুর লাগছে, যে গানটা গাইলে তুমি শান্তি পাচ্ছ, যে গানটা গাইলে তোমার কোনো কষ্ট হচ্ছে না বা তোমাকে জোর করে গাইতে হচ্ছে না, সেই গানটা গাও। তাতে আমার মনে হয় গানটা শুনতেও ভালো লাগে, যারা শুনে তাদেরও ভালো লাগে, যে গায় তারও ভালো লাগে। তো এটাই আমি সবাইকে বলবো, বুঝে গাও, মন থেকে গান গাও, ভালোবেসে গাও। একদমই তাই, ভালোবেসে গান গাইতে হবে। সময় অনেকটা বদল হয়েছে, এখন সহজেই ইউটিউব বা অন্যান্য অ্যাপের মাধ্যমে আমরা গান শুনছি। কোনো গানটা ভালো লাগছে না, টুক করে আমরা গানটা চেঞ্জ করে দিচ্ছি। পুরো গানটাই কি এখন মনে হয় যে গানের ভবিষ্যৎটাই কি নেটিজেনদের উপর নির্ভর করছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওই যে যেটা বললাম যে মানুষের ধৈর্য এখন অনেক কম, পুরো গানটা শোনার ধৈর্য মানুষের নেই। খুব অল্প, মানে ইভেন আমিও দেখেছি যে আমি অনেকে গান পাঠিয়েছি যে গানটা কেমন হয়েছে, মানে গানটা 3 মিনিটের, সে 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিল যে দারুণ হয়েছে। তো সে বুঝলোটা কি করে দারুণ হয়েছে? 30 সেকেন্ড শুনে কি বুঝলো? গানের প্রথম মুখরাতে একরকম থাকে, অন্তরা একরকম থাকে, সঞ্চারিত একরকম থাকে, তো পুরো গানটা না শুনে সেই পেশেন্সটা নেই। তো এটা তো সেই জন্য নেটিজেনদের উপরে, নেটিজেনরাই তো এরকম, তার উপরে ডিপেন্ড করে। এখন যেরকম 1 মিনিট সং একটা কনসেপ্ট হয়েছে, বা এখন আমরাও এটা মাথায় রাখি ইউটিউবে কোনো গান বানানোর সময় যে 3 মিনিটের বেশি যেন গান না হয়। ইভেন কম হলে ভালো, কিন্তু তার বেশি না হয়, কারণ কেউ শুনবে না। ইভেন আগেকার দিনের গানের মধ্যে দেখবে মিউজিক পার্ট প্রথমে প্রচুর লম্বা, মাঝখানে প্রচুর লম্বা, মিউজিকেই 1.5-2 মিনিট চলে যেত। তো এখন আমরা সবসময় চেষ্টা করি মিউজিক হবে ক্যাচি, ছোট, যেটা শুনতে ভালো লাগে কিন্তু ছোট। মানুষের অত ধৈর্য নেই, মিউজিক যেই দেখবে লম্বা পাট করে কেটে দেবে, দিয়ে অন্য গানে চলে যাবে। সো নেটিজেনরা যেমন সেই হিসেবেই তো চলতে হচ্ছে, তো তার উপর তো ডিপেন্ডেন্ট 100%। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, তো আপনি দেশের সেবার মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইবেন? আমি তো এটাই বলবো যে ভালো গান হলে সেটা একবার হলেও শুনুন, পুরো গানটা শুনুন। কারণ আমরা যারা সঙ্গীত শিল্পী অনেক আশা নিয়ে, অনেক খেটে যত্ন করে একটা গান বানাই, এবং এটা খুব ব্যয় সাপেক্ষ একটা ভিডিও করে একটা গান তৈরি করা। তো ভালো লাগা না লাগা তখনই মানুষ বোঝে যখন গানটা পুরোটা শোনে। তো গানটা অন্তত একবার হলেও শুনুন, এবং যদি ভালো লাগে, এখন যেরকম ইউটিউবে বা ফেসবুক, ইনস্টাগ্রামে গানটা শেয়ার করার একটা অপশন থাকে, তো তাহলে শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন গানটা। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গানে গানে থাকুন। আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব, তবে আপনার পছন্দের লিস্টে তো অনেক গান আছে, তো তার মধ্যে থেকে সব থেকে পছন্দের একটা গান শুনে আজকে অনুষ্ঠানটা আমরা শেষ করে যেতে। আমি জেনারেলি আমার সব অনুষ্ঠানের শেষে এই গানটা করি, এবং এই গানটা আমার ডেফিনেটলি পছন্দের। তার সাথে ওই গানের সাথে একটা খুব সুন্দর মেসেজ যায় যে মানুষ ভালো থাকা এবং ভালো রাখা। তো ভালো থাকাটা আজকালকার দিনে ভীষণ দুর্লভ হয়ে গেছে, কেউ ভালো নেই, সবার জীবনে সমস্যা, নানা রকমের সমস্যা, তার মধ্যে সম্পর্কের টানাপোড়েনটা একটা ভীষণ বড় একটা ফ্যাক্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে এই মেসেজটা দিই যে ভালো থাকুন, যেটা করলে আপনার ভালো লাগে সেটা করুন, এবং আপনার থেকে যেন একটা গুড ভাইবস, একটা পজিটিভ ভাইবস অন্যর মধ্যে যায়। আর আমিও এটা করি, মানে আমার মন খারাপ যদি থাকেও, তা সত্ত্বেও কিন্তু আমি কারোর কাছে গিয়ে বলি না। বা আজকালকার দিনে যেমনি একটা জিনিস আছে যে ফেসবুক বা ইনস্টাগ্রামে সবাই খুব দুঃখের পোস্ট দেয় বোঝানোর জন্য, স্টেটাস আজকালকার দিনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্টেটাস দেখে আমরা মানুষকে বিচার করি। তো আমার মনে হয় কারোর দুঃখ কাউকে দেখিয়ে যে আমি আজকে খুব খারাপ আছি, কাঁদছি, আমার এই এটা করে আমার মনে হয় কোনো লাভ হয় না। তো আমার মনে হয় ভালো খারাপ তো সবার আছে, আমার থেকেও খারাপ আছে, সেইটা ভেবে আমি ভালো আছি, ভালো থাকতে চাই এবং অন্যকে ভালো রাখতে চাই। তো এই কনটেক্সটে একটা গান আমি শোনাচ্ছি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরে মনটারে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জোড়ে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জোড়ে। আমরা খুব সুন্দর একটা গান শুনে আজকের এই অনুষ্ঠানটা শেষ করলাম, এবং শিল্পীর কথায় এখন ইউটিউব বা অন্যান্য অ্যাপে খুব সহজেই কিন্তু দর্শকরা গান শুনতে পান, এবং কোনো গান পছন্দ না হলে টুক করে কিন্তু গানটা চেঞ্জ করে নেওয়া যায়। তাহলে কি এখন গানের ভবিষ্যৎ পুরোটাই নেটিজেনদের উপর নির্ভর করছে? এমনটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।